hello everyone. আমরা অ্যাকচুয়ালি আজকে যে পারপাসে জয়েন করেছি আমাদের এই রিমোট ওয়ার্ক করতে গিয়ে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি সেই প্রবলেমগুলো আমরা কিভাবে আমরা সলভ করব বা সলভ করছি এই বিষয়গুলো একটু শেয়ার করা। তো আমাদের কথা যদি শোনা যায় একটু প্লিজ আমাদেরকে জানাবেন, দেন হচ্ছে আমরা মূল টপিকসে চলে যাব। আমরা যেহেতু একটা অ্যাপ্লিকেশন থেকে এসেছি, সো ওকে, অনেকে যারা বলা হচ্ছে যে শোনা যাচ্ছে, সো দ্যাটস ফাইন, দ্যাটস গুড। সুদীপ্তদা বলছে যে ইয়েস ক্লিয়ার। ইমরান সুজান ভাই বলছে শোনা যাচ্ছে ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ বিকজ দিস ইজ দ্য নিউ প্ল্যাটফর্ম ফর আস, দিস ইজ আওয়ার ফার্স্ট সেশন and hopefully guys will stay with us and আমরা আসলে ইনফরমেটিভ কিছু বিষয় নিয়ে কথা বলবো, টোটালি প্রবলেম সলিউশন টাইপের। and আমাদের সাথে অলরেডি 13 জন 14 জন 15 জন গ্রেট। সো আপনারা আসলে যে জায়গা থেকে জয়েন করছেন আপনারা আপনাদের এরিয়ার নামটা বলতে পারেন, তাহলে আমরা ক্লিয়ার আসলে নিজেদের মাঝে ইন্ট্রোডিউসটা হয়ে যাব। এবং পাশাপাশি আপনারা যদি আইটি বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে এখানে করতে পারেন, আমরা চেষ্টা করব সেই কোয়েশ্চেনে আনসারটা দেওয়ার জন্য। আর আজকে আমাদের সাথে তৈয়ব ভাই রয়েছেন আমাদের সাথে, এবং তৈয়ব ভাই অনেকদিন যাবত আইটি সেক্টরে কাজ করছেন, এখন হেড অফ আইটি হিসেবে এক জায়গায় কাজ করছেন। সো ওনার বাস্ট নলেজ রয়েছে এই সেক্টরে, আপনারা ওনাকে অনেক ধরনের কোয়েশ্চেন করতে পারেন। তো তৈয়ব ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং ইট উইথ আস। এন্ড কি অবস্থা ভাই, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ তিতাস। আমার মনে হয় সবাই আসছে, আমরা একটু ধীরে শুরু করতে পারি, আস্তে আস্তে সবাই আসছে। ধন্যবাদ যারা জয়েন করছেন আমাদের সাথে সাথে থাকেন। অবশ্যই আমরা কিছু আইটি রিলেটেড নলেজ শেয়ার করব যেগুলো আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। সো আমরা কিছু চ্যালেঞ্জেস, রিমোট আইটি ওয়ার্কে যে চ্যালেঞ্জেস গুলো আছে এবং কিভাবে সলিউশন করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আপনারা আমাদের সাথেই থাকেন। আপনাদের কমেন্টস আমরা দেখছি, এই কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে কোশ্চেন করতে পারেন। আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য, এবং আপনাদেরকে সাথে রেখে আমরা এটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে তিতাস, আমরা শুরু করতে পারি। ওকে ভাইয়া, সো আপনি তো এখন ওয়ার্ক ফ্রম হোম করছেন, রাইট? সো আবার অনেক জায়গায় ওয়ার্ক ফ্রম হোম সেট আপ করে দিচ্ছেন। তো ও সেট আপ করতে গিয়ে অনেক সময় কিন্তু ইউজারে অনেক প্রবলেম ফেস করে, লাইক দ্যাট সে হয়তো রিমোটলি কাজ করতে পারছে না। তো কি ধরনের প্রবলেম ফেস করে এবং আপনি কিভাবে সলিউশন দেন, তার যদি কয়েকটা আমাদের সলিউশন বলেন বা প্রবলেম গুলো বলে দেন সলিউশনটা বলেন, তাহলে ওই প্রবলেমটা আমরা কিভাবে স্পেসিফিক সলভ করব সেই বিষয়টা আমরা জানতে পারবো। শিওর, ধন্যবাদ। আমরা বেসিক্যালি কোভিড যে প্যান্ডামিক চলছে বা যে ক্রাইসিস চলছে আমাদের, সেই ক্রাইসিস থেকে কিন্তু আমরা আমাদের অনেক কিছুই লার্নিং আছে, বিশেষ করে আইটি পার্সনদের জন্য অনেক কিছু নিউ লার্নিং আছে। তো আমরা কিছু জিনিস এর আগে আসলেই ফ্যামিলিয়ার ছিলাম না, যেমন কিভাবে রিমোট অফিস করতে হয়, কিভাবে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে আসতে হয়, এবং কোলাবোরেশন টুলস, অনলাইন কোলাবোরেশন টুলস গুলো কিভাবে ইউজ করতে হয়, এবং এটার সিকিউরিটি কিভাবে এনশিওর করবো। তো সেই চ্যালেঞ্জ গুলো কিন্তু বর্তমানে আমাদের রেগুলারলি আসছে, এবং এগুলো নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি যে অনলাইন অফিসের ক্ষেত্রে অফিস যে ডকুমেন্টস গুলো সিকিউরলি ইউজ করার জন্য আমরা প্রথমত ইউজ করি হচ্ছে ভিপিএন। তো এই ভিপিএনটা আসলে কি ধরনের হয় এবং কিভাবে আমরা
কাজ করি, সেগুলো নিয়ে আমরা আসলে কিছু কথা বলবো। তার আগে আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যে আমরা অবশ্যই যারা আইটি প্রফেশনাল আছি, তো কোভিড পিরিয়ডে আমাদের কিন্তু কিছু মানে লং টার্ম, শর্ট টার্ম অথবা মিডিয়াম টার্ম কিছু আমাদের পলিসি ডেভেলপ করা দরকার, যে আমরা মাস পিপলদের জন্য কি করবো, প্রসেস রিলেটেড কি করবো, বা টেকনোলজি রিলেটেড কি করবো। যেমন পিপল রিলেটেড হতে পারে যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি, যে হ্যাঁ আমরা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে যাচ্ছি, অনলাইন অফিস করছি, তাহলে আমরা কিভাবে সেটা আমরা আমাদের পলিসিতে নিয়ে আসবো। তারপরে প্রসেস ওরিয়েন্টেড আমরা কিছু প্রসেস ডেভেলপ করতে পারি। তারপরে টেকনোলজি, যেটা হচ্ছে এন্ড পয়েন্ট ডিভাইস কিভাবে আমরা সিকিউর করব, কোলাবোরেশন টুলস কিভাবে ইউজ করব, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট কিভাবে করব, এন্ড পয়েন্ট ডিভাইসের এনক্রিপশন বা সিকিউরিটি কিভাবে আমরা এনশিওর করব, ব্যাকআপ অথবা ক্রেডেনশিয়াল ইউজার অ্যাসেটস গুলো আমরা কিভাবে ম্যানেজ করব। সো এগুলা আমাদের খুবই গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট। সো ভিপিএন এর দিকটা প্রথমে আসলে আমরা যেটা দেখি যে আসলে দুই ধরনের মূলত আমরা ভিপিএন ইউজ করে থাকি, যেটা হচ্ছে যে রিমোট অ্যাক্সেস ভিপিএন, যেটা আমরা মূলত ইউজ করি যে বিজনেস ইউজার অথবা হোম ইউজারদেরকে কানেক্ট করার জন্য, অফিসে বিভিন্ন প্রাইভেট নেটওয়ার্কের সাথে কাজ করার জন্য। তারপরে আরেকটা থাকতেছে হচ্ছে সাইট টু সাইট ভিপিএন, যেটা হয় মূলত রাউটার টু রাউটার ভিপিএন। রাইট। সো এই ক্লায়েন্ট সার্ভার ভিপিএন করতে গিয়ে এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জায়গায় ক্লায়েন্ট সার্ভার ভিপিএনটা বেশি প্রয়োজন হচ্ছে। লাইক দ্যাট আমি যদি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি কয়েকটা এরকম প্রতিষ্ঠান রয়েছে যে জায়গায় হচ্ছে ভিপিএন সার্ভার ডেপ্লয় করে দিয়েছি, তারা বাসা থেকে কাজ করছে। তো যেটা হয়, ইউজারকে যখন আমি বলে দিচ্ছি যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে এটা, এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে আপনি অফিসিয়াল পিসিটা অ্যাক্সেস করতে পারবেন ডায়ালগটা ক্রিয়েট করার পর। তো ইউজার ইউজুয়ালি যেটা হয়, হয়তো ফোন করছে, আমি কানেক্ট করতে পারছি না। তো এই ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় দেখা যায় সে হয়তো বা ভিপিএন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট না করেই সে রিমোট পিসিতে লগ ইন করার চেষ্টা করছে। তো এই যে ব্যাপারটা, যে আমাদের একটা চেক লিস্ট থাকা উচিত, যে আমি যখন ওয়ার্ক ফ্রম হোম করব তখন হচ্ছে আমার প্রথমে হচ্ছে ভিপিএন এ কানেক্ট করতে হবে, রাইট? দেন হচ্ছে আমার পিং করে দেখতে হবে আমি আমার অফিসিয়াল পিসিটা রিচেবল কিনা, দেন হচ্ছে আমি রিমোট ডেস্কটপ করে কানেক্ট করব, রাইট? তো এই ধরনের কি কিছু প্রবলেম কি আপনি ফেস করেছেন, বা সেগুলো কিভাবে ওভারকাম করেছেন? ইউজারদের তো বিভিন্ন ধরনের প্রবলেম, দেখা যাচ্ছে যে ভিপিএন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করেন যে আসলে একটা ইউজার সে এই প্রবলেমটা ফেস করেছিল, দেন হচ্ছে আমি এই স্টেপগুলো বলার পর তার এটা সলভ হয়েছে। ধন্যবাদ। এটা হচ্ছে যে ভিপিএন এই রিলেটেড যে ইস্যুগুলো আমরা আসলে অনেকেই প্রথমবার ইউজ করছি, বিশেষ করে নন আইটি পার্সনদের জন্য বলবো, যারা হচ্ছে আসলে ফ্যামিলিয়ার না। আমরা যারা আইটি প্রফেশনাল সেটা আমরা অলরেডি করে থাকি। সো এখন ওনাদেরও কিন্তু এই কাজগুলো করতে হচ্ছে। সো এই পিরিয়ডে বাসা থেকে ওয়ার্ক ফ্রম হোম করতে গেলে তাদের রিমোট কোলাবোরেশন টুলস বা রিমোটলি সিকিউরলি তার অফিস ডকুমেন্টগুলোকে অ্যাক্সেস করার জন্য অবশ্যই তার কিছু সিকিউর ওয়ে অবলম্বন করতে হচ্ছে। তো সেইগুলোর জন্য আপনার যে বিশেষ করে চ্যালেঞ্জগুলো যেগুলো হয়, আমি কিছু প্র্যাকটিক্যাল শেয়ার করছি আপনার কাছে, আপনাদের সবার সাথে। এটা হচ্ছে যে আমাদের মাঝে মাঝে যেটা হচ্ছে যে ভিপিএন আমাদের ক্রিয়েট বা ভিপিএনটা আসলে মানে কানেক্ট করার আগেই আমরা হয়তোবা ডিভাইসটাকে বা তার রিসোর্সটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, অথচ আমরা কিন্তু ভিপিএনটা কানেক্টেড হলো কিনা প্রপারলি সেটাই কিন্তু আমরা চেক করি না। সো এটা একটা ফার্স্ট পয়েন্ট। তারপরে আরেকটা পয়েন্ট থাকতেছে, যেটা হচ্ছে যে আমার এন্ড ইউজার থেকে যে বাসার পিসি বলি বা ল্যাপটপ বলি, সেটা থেকে আমার যে অফিসের ভিপিএন সার্ভার আছে সে পর্যন্ত প্রপারলি অ্যাক্সেস মানে প্রপারলি প্রোটোকলটা প্রপার অন কিনা এবং এটা স্মুথ কিনা, কোথাও কোনো জায়গায় আইএসপি হোক, তার নিয়ারেস্ট কোনো নেক্সট কপি হোক, এটাতে অন করা আছে কিনা,
প্রোটোকলটা অন করা আছে কিনা। যদি প্রোটোকলটাতে কোনো ধরনের প্রবলেম থাকে, হয়তোবা সকালেই কাজ করতে পারছিলেন, বিকালে হয়তোবা আবার ভিপিএন কানেক্ট করতে পারছেন না, এই ধরনের কিন্তু প্রবলেম হয়। সো হয়তোবা নতুন কোন পলিসি ডেপ্লয় হয়েছে, তার যে আইএসপি আছে সেই ইন্ডিয়া, অথবা তার আপনার অফিস ইন্ডিয়া, যে জন্য কানেক্টেড হচ্ছে না। সেকেন্ডলি, থার্ডলি আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে স্পিড। আপনি যখন আপনার বাসার ইন্টারনেট নিচ্ছেন হোম ইউজের জন্য, আমরা জেনারেলি যেটা করি যে একটা হোম কানেকশন নিয়ে একটা ওয়াইফাই রাউটারে সেট করছি। সেট করার পরে আমাদের হয়তোবা 10টা বা 15টা পিসি থাকতেছে, ডিভাইস থাকছে, বাসার সবার ডিভাইস, ফর এক্সাম্পল ল্যাপটপ, মোবাইল, আদার্স, ভাই বোন, মা বাবা, মানে আশেপাশে যারা আছে সবাই কিন্তু সেম ওয়াইফাইটা ইউজ করছে, কানেক্টেড থাকতেছে। তো তাদের কিন্তু অ্যাপ্লিকেশন সেই ডিভাইস থেকে, সেই রাউটার থেকেই কিন্তু টোটাল জিনিসটাকে সার্ভ করতে হচ্ছে। আমরা কিন্তু কখনোই রাউটারের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি এনশিওর করি না যে আসলে রাউটারটা কতগুলো কনকারেন্ট ডিভাইসকে ডিল করতে সক্ষম, ঠিক আছে, এবং কতটুকু ব্যান্ডউইথ ইউজ হচ্ছে। যেমন অটোমেটিক্যালি কিছু অ্যাপ্লিকেশন আপলোড হচ্ছে বা কোনো কিছু অ্যাপস অটো আপডেট হচ্ছে মোবাইল থেকে। সো অথবা বাচ্চারা ইউটিউবে কোনো কিছু দেখছে, তো আমরা সেই মুহূর্তে আমরা অফিসের কাজটা কিন্তু প্রপারলি করতে পারছি না, ভিপিএন এ কানেক্টেড হয়ে আমার অফিসের কাজটা প্রপারলি হচ্ছে না। সো সেই জিনিসগুলাই কিন্তু আমাদের মানে মাথায় রাখতে হবে। রাইট রাইট। সো আপনার কথা হচ্ছে যে আমি ডিপেন্ড, আমি রিমোটলি কাজ করার আগে একটু মেক শিওর করা যে আসলে আমার বাসায় বা আমি যে জায়গা থেকে কাজ করছি সেখানে অ্যাভেলেবল ব্যান্ডউইথ রয়েছে কিনা, রাইট? সো যদি টোটাল ব্যান্ডউইথটা যদি কনজিউম হয়ে যায় তাহলে হচ্ছে আমার ভিপিএন প্রোটোকলটা মাঝে মাঝেই ডিসকানেক্ট হয়ে যাবে এবং দেখা যাবে যে আমি এটা কাজ করতে গিয়ে আমি অনেক প্রবলেম ফেস করতে পারি, রাইট? রাইট। আচ্ছা, মেবি আজান হচ্ছে, আমরা মনে হয় একটু চুপ থাকি নাকি? ওকে, তো ভাই কি আছেন? আচ্ছা,
ওকে, ইতিমধ্যে সো আমাদের ভিপিএন রিলেটেড কিছু কোয়ারি এসেছে, যেগুলো আপনারা রাইট, দেখতে পাচ্ছি কমেন্টসে। মানে কোশ্চেন আমরা ছিল আমরা এলটিটিপি পিপিটিপি কোনটা ইউজ করবে। আচ্ছা, আমি এখানে কিছু জিনিস ভিপিএন রিলেটেড আমরা কিছু জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে ভিপিএন, তো আমরা একটু আগে যেটা বেশি যে ভিপিএন আসলে মূলত দুই ধরনের হয়ে থাকে। আর প্রোটোকলের দিক থেকে ভাগ করলে কিন্তু অনেক ধরনেরই হয় ভিপিএন। তো আমরা যদি প্রোটোকল ভিত্তিতে ভিপিএনটা বলি, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রোটোকল, ভিপিএন প্রোটোকল আমরা ইউজ করতে পারি। সো আমাদের কোন ভিপিএন ইউজ করব, আমাদের আইটি প্রফেশনালরা বা কিন্তু এটা চুজ করতে হবে যে আসলে আমার জন্য কোন প্রোটোকলটা উপযোগী এবং আমার জন্য কোনটা সুইটেবল, আমি কোনটা ইউজ করতে পারি। যেমন এখানে আছে ইন্টারনেট প্রোটোকল সিকিউরিটি অথবা আইপিস্যাক। সো এটা এক ধরনের ভিপিএন। লেয়ার 2 টানেলিং প্রোটোকল L2TP এক ধরনের ভিপিএন আছে। পিপিটিপি ভিপিএন আছে, পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল। সো তারপরে সিকিউর সকেট লেয়ার এসএসএল অথবা টিএলএস, এটাও এক ধরনের ভিপিএন, যেটা ওয়েব ব্রাউজার করার জন্য ইউজ করা হয়, এইচটিটিপিএস এর জন্য। তারপরে ওপেন ভিপিএন আছে, সিকিউর শেল আছে এসএসএল। তো এই ধরনের বিভিন্ন ধরনের ভিপিএন আছে। আমরা কোনটা কোথায় ইউজ করবো এবং কোনটা বেটার, সেটা কিন্তু আমাদের নলেজে থাকতে হবে, আমাদের আইটি প্রফেশনালদের। আমরা এই নলেজটা যদি আমাদের না থাকে, আমরা যদি পিপিটিপি কোনো একটা গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল ট্রানজাকশন হচ্ছে এরকম কোনো একটা সার্ভারের সাথে শুধুমাত্র পিপিটিপি করে রাখি, তাহলে কিন্তু এটা আমার জন্য সুইটেবল হবে না, কারণ পিপিটিপি কিন্তু লেস সিকিউর, ঠিক আছে? এবং এটা খুবই ফাস্টার, বাট এটা খুবই লেস সিকিউর, সিকিউরিটির দিক থেকে খুবই পুয়ার সিকিউরিটি। সো পিপিটিপি আমি ইউজ করতে পারি না। তো আইকি ভার্সন 2 আছে। ইয়েস, ইয়েস। এবং ম্যাকে কিন্তু অলরেডি পিপিটিপি তারা এটা বাদ দিয়ে দিয়েছে, আপনি দেখেছেন কিনা? পিপিটিপি কিন্তু আপনি সেটআপ করা যায় না ম্যাকে। রাইট। সো এলটিটিপি আছে, পিপিটিপি আছে, তারপরে হচ্ছে আপনার এসএসটিপি, আইপিস্যাক, ওপেন ভিপিএন, বিভিন্ন ধরনের ভিপিএন আছে। এবং ওপেন ভিপিএন ইউজ করলে আপনি একটু স্লো পারফরমেন্স পাবেন, বিকজ তার এনক্রিপশন এবং তার সিকিউরিটি মেকানিজম খুবই, এনক্রিপশন এন্ড সিকিউরিটি খুবই গুড, স্ট্যান্ড গুড। সো যখন সে জিনিসটাকে ভালো স্ট্যান্ড করতে যায়, সিকিউর করতে যায়, তার অবশ্যই একটু স্লো পারফরমেন্স আসতে পারে, বাট তার সিকিউরিটি মেকানিজম খুবই গুড। ওপেন ভিপিএন, L2TP অথবা আইপিস্যাক, আপনি এগুলো ইউজ করতে পারেন। সো পিপিটিপি হচ্ছে জেনারেল পারপাসে খুবই, মানে নর্মাল কোনো কাজের জন্য আমরা পিপিটিপি ইউজ করতে পারি, ঠিক আছে? তো আদার্স যে ভিপিএন গুলো আছে, প্রত্যেকটা ভিপিএনই আমাদের কিছু ফিচার আছে, যে ভিপিএন স্পিড কতটুকু থাকবে, ভিপিএন এ কোন ভিপিএন এ কতটুকু সিকিউরিটি এনশিওর করা হয়, কোনটা কত বিট এনক্রিপশন করা হয়। পিপিটিপি অনলি 120 বিট এনক্রিপশন হয়, L2TP তে 256 বিট এনক্রিপশন হচ্ছে। সো প্রত্যেকটার এনক্রিপশন সিস্টেম, তারপরে তার যে সিকিউরিটি মেকানিজম এবং এটা কতটুকু ফাস্টার হচ্ছে এবং কতটুকু স্লোয়ার এবং স্মুথ পারফরমেন্স কিভাবে পাবেন, কোনটাতে কি ধরনের স্মুথ পারফরমেন্স পাবেন, সেটাও কিন্তু আপনার মেনশন করবে। যেমন আপনি কোনো একটা স্ট্রিমিং অ্যাপ্লিকেশন ওভার ভিপিএন এ দেখতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার কোন ভিপিএনটা চুজ করবেন সেটা কিন্তু আপনার জানতে হবে। অথবা আপনি কোনো একটা সিকিউর ট্রানজাকশন করতে চাচ্ছেন, ফিনান্সিয়াল ট্রানজাকশন, সেই জন্য আপনি কোন ভিপিএন, কোন প্রোটোকলটা ইউজ করবেন। সো এগুলো কিন্তু আমাদের নলেজে থাকতে হবে প্রফেশনালদের। রাইট। সো আপনার যে কোশ্চেন করেছিল যে L2TP বা পিপিটিপি কোনটা ইউজ করব, তো আমি যতটুকু মনে হয় উনি বুঝতে পেরেছে যে আপনার যদি এত সিকিউরিটি নিয়ে কনসার্ন না থাকে তাহলে আপনি পিপিটিপি ইউজ করতে পারেন, আর যদি আপনি মোর সিকিউরিটি এনশিওর করতে চান তাহলে আপনার L2TP আইপিস্যাক আপনি ডিপ্লয় করতে পারবেন। ওকে, সো আরেকটা যেটা হচ্ছে আমাদের মেইন যে ব্যাপারটা ছিল যে রিমোট ওয়ার্ক করতে গিয়ে কি প্রবলেম গুলো হয়। আমি আরো যে দুই একটা প্রবলেম ফেস করেছি, লাইক দ্যাট অনেকে ডায়ালার ক্রিয়েট করতে গিয়ে ভিপিএন যে ডায়ালারটা ক্রিয়েট করবে সেটার জন্য তার একটু হয়তো ঝামেলা হচ্ছে। তো যেটা হচ্ছে আমার মনে হয় মাইক্রোসফট ডেভেলপমেন্ট কিট একটা টুল রয়েছে, আমরা ইউজারদেরকে
আসলে বাসায় গিয়ে ডায়ালার ক্রিয়েট করা, তো নেটওয়ার্ক প্রপার্টিসে গিয়ে এখানে ভিপিএন আর ডায়ালার ক্রিয়েট করা, এইটা বলার থেকে আমরা এটা বলে দিতে পারি, আমরা একটা ডায়ালার ক্রিয়েট করে দেন ইএক্সি ফাইলটা দিয়ে দিতে পারি যে আপনি ইএক্সি তে ক্লিক করলে আপনার কানেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে তাহলে হয় কি ইউজার, রাইট, তাহলে ইউজারের যেটা হয় সে ইজিলি জিনিসটা কনফিগার করতে পারবে। যেটা হচ্ছে এজ এ আইটি পিপল আপনাকে আমরা আমাদেরকে চিন্তা করতে হবে কাজ যত কমানো যায়, রাইট। আর যেটা হচ্ছে আমি আবার আরেকটা প্রবলেম ফেস করেছি, অনেকে আবার উবুন্টু ইউজ করে, কেউ হচ্ছে বাসায় ম্যাক ইউজ করে, তো ওনারা আসলে কিভাবে কানেক্ট করবে, ওনাদেরও একটা প্রবলেম ইস্যু ক্রিয়েট হয় যে আমি তো আসলে ইএক্সিটা তো আর এখানে রান করতে পারছি না। সো এরকম আপনার ম্যাকের জন্য ম্যাকের যে মাইক্রোসফট রিমোট ডেস্কটপ একটা অ্যাপ্লিকেশন রয়েছে, ম্যাক ইউজারদেরকে আপনি বলতে পারেন আপনি মাইক্রোসফট রিমোট ডেস্কটপ এই অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করতে পারেন ভিপিএন কানেক্ট করার জন্য, আপনি রিমোটলি অ্যাক্সেস করার জন্য আপনার পিসিটাকে। দেন হচ্ছে আপনার যদি উবুন্টু পিসি হয় ক্লায়েন্ট ইউজ করে, তাহলে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন আপনি রেমিনা একটা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ইউজ করতে পারেন। তো আসলে আমরা যদি তাদেরকে সলিউশন গুলো বলে দিই তাহলে হচ্ছে কি আমাদেরকে আবার ফোনে বারবার ফোনে যে আসার কল রিসিভ করা সেগুলো আস্তে আস্তে মনে আমাদের কমে যাবে। আর যেটা হচ্ছে আরেকটা জিনিস আমি বলতে চাই, ক্লায়েন্টদেরকে আসলে এফএকিউ যেটা যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এই ব্যাপারগুলা মানে আমি তো জানি যে কি ধরনের কোয়েশ্চেন ক্লায়েন্ট করতে পারে, সেই কোয়েশ্চেন গুলোর একটা টিউটোরিয়াল করে ক্লায়েন্টদেরকে দিয়ে দেওয়া যে আপনি এই ধরনের প্রবলেম ফেস করলে আপনি এইভাবে সলভ করবেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যেটা করি, আমি একটা ভিডিও টিউটোরিয়াল করে দিয়ে দিই, এর ফলে যেটা হচ্ছে তার পড়তেও হচ্ছে না, সে ভিডিওটা দেখে দেখে সে হচ্ছে আপনার ক্লায়েন্ট কি করবে তার বাসায় বসে রিমোটলি কিভাবে অফিস ভিজিট অ্যাক্সেস করবে সেটা কিন্তু একটা আইডিয়া পেয়ে যায়। তো যেটা হচ্ছে এর ফলে কিন্তু মানে এজ এ আইটি পিপল আপনার কিন্তু ইন এ সেন্স একটা ভালো হচ্ছে যে আপনার একটা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তেছে, আপনি এখান থেকে সব আর্নিং করতে পারবেন। তো আমার মনে হয় যে আপনি একটা ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করে ফেলতে পারেন। ইউটিউব চ্যানেলে আপনি যে টুকটাক যে প্রবলেম গুলো আমার ক্লায়েন্টদেরকে দিতে হয়, এই প্রবলেম সেই প্রবলেম, যে এই প্রবলেমের সলিউশন গুলো আমরা টিউটোরিয়াল করে রেখে দিই, জাস্ট আমি একটা ভিডিও লিঙ্কটা দিয়ে দিতে পারি যে আপনি এইভাবে প্রবলেমটা হলে এইভাবে সলভ করবেন। তো আই থিঙ্ক ভিপিএন নিয়ে মোটামুটি আমাদের অনেকগুলো কথা হয়েছে। তো অনেকে কিন্তু এখন বাসায় রয়েছে আমাদের, যারা আমরা বাসা থেকে কাজ করছি, আবার অনেক স্টুডেন্টও যারা সিএসসি তে পড়ছে তারাও কিন্তু বাসায় অনেকে এখন স্টে করছে। তো তাদেরকে আসলে লার্নিং নিয়ে আপনি কিছু বলবেন যে আসলে তারা কি শিখবে? আমাকে একজন কোয়েশ্চেন করলো সম্পি যে কি এখানে কমেন্টে দেখাচ্ছে যে আসলে সে যেটা বলতে চাচ্ছে যে কি স্কিলটা বেশি ডিমান্ডেবল হবে, বা এখনো কোন স্কিলটা বেশি ডিমান্ডেবল ইন আইটি সেক্টরে, সো একটু যদি বলতেন। আসলে এখন কিন্তু আমরা যত সম্ভব এই কোভিড লকডাউন পিরিয়ডে আমরা কিন্তু অনেক সময় পাচ্ছি, যেটা অন্যান্য সময় আর কম পাওয়া যেত। যেমন আপনি অফিসে আসা যাওয়ার টাইমটা একটু মানে কম, মানে আপনি সেভ করতে পারছেন এবং কাজটা একটু রিল্যাক্স করতে পারছেন। তো এই সময়ে যদি আপনি আপনার স্কিল গুলো ডেভেলপ করে ফেলেন, প্রফেশনাল আইটি প্রফেশনালদের জন্যই বেশি যেটা জরুরি, যে আইটি স্কিলটা খুবই জরুরি, যে আপনাকে কোনো একটা বিষয়ে নির্দিষ্ট একটা বিষয়ে অবশ্যই স্কিল হতে হবে। সব বিষয়ে জানতে হবে, বাট আপনার কোনো একটা বিষয়ে যদি আপনি স্কিল হন তাহলে আপনার ওই বিষয়ে কিন্তু আপনার ডিমান্ড রেইজ হবে। যেমন ধরেন এখন বর্তমান সময়ে কিন্তু অনলাইন কোর্সেস গুলা আপনাকে অনেক ধরনের স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে। যেমন ধরেন আমি যদি কয়েকটা নাম বলি স্পেসিফিকলি, আপনার A2I আইসিটি ডিভিশনে আপনার muktopod.gov.bd ই লার্নিং এর একটা প্ল্যাটফর্ম, সেখান থেকে কিন্তু আপনি অনেক ধরনের কোর্স জয়েন করতে পারবেন। কোর্স শেষে কিন্তু আপনি একটা সার্টিফিকেটও পাবেন। সো সার্টিফিকেট ফ্যাক্টটা আপনার জানাটা হচ্ছে ফ্যাক্ট, যে আপনি একটা স্কিল একটা বিষয়ে আপনি পারদর্শী হলেন। দেন আপনি কিন্তু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনস্টিটিউট ICSI.co.uk এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি সাইবার সিকিউরিটি রিলেটেড অনেক ধরনের কোর্স আপনি পাবেন। তো এখানে কিছু কুপনও আছে, হ্যাশট্যাগ ইউজ করে আপনি স্টে সেফ হোম, এটা দিয়ে আপনার আপনি বিভিন্ন ধরনের কোর্স যেগুলো আপনি অন্যান্য সময় করলে $500 থেকে $700 ইউজ করতে হতো, এটা কিন্তু আপনি ফ্রি এখন পাচ্ছেন।
যেটা আপনাকে দেওয়া হয়েছে, ফ্রি দেওয়া হয়েছে জাস্ট ফর কোভিড পিরিয়ড। তারপরে রাইট। আপনি নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, এনএসসি ইনস্টিটিউট আপনাকে কিন্তু সাইবার সিকিউরিটি রিলেটেড ট্রেনিং করাচ্ছে। তারপরে ইউডেমি থেকে আপনি অনলাইন কোর্স করতে পারছেন, ঠিক আছে। তারপরে আপনি ক্লাউডফ্লেয়ারে আপনি বিভিন্ন ধরনের ওয়েবিনার্সে জয়েন করতে পারেন, যেখানে হচ্ছে আপনার ইনফ্রা সিকিউরিটি, ডিডোস মিটিগেশন, টুলস, টিপস, তারপরে আপনার কিভাবে সিকিউর ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করবেন, রিমোট নেটওয়ার্ক কিভাবে কাজ করবেন, এই ধরনের কিন্তু প্রচুর ওয়েবিনার এখন হচ্ছে এবং প্রচুর মিটিং হচ্ছে। এগুলোতে আপনি কিন্তু জয়েন করবেন। জয়েন করলে আপনি যেটা হবে যে আপনার যে মডার্ন প্র্যাকটিস গুলা, যে মডার্ন কালচার যে আইটিতে হচ্ছে, সেই জিনিসগুলা কিন্তু আপনার নলেজে আসবে, আপনার মাথায় আসবে। সো আপনার আইটি যে জিনিসটা হচ্ছে, আপনাকে ডে বাই ডে চ্যালেঞ্জটা নিতে হবে এবং ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে হবে। চ্যালেঞ্জ কেন? চ্যালেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আপনি আপনি আমি একটা তথ্য দিই, এটা হচ্ছে যে এভরিডে কিন্তু আপনার যে পরিমাণ ম্যালওয়্যার আসতেছে বা মেল ফাংশন হচ্ছে, সেটার যদি আপনি ইয়াটা না রাখতে পারেন, যে আপনি চ্যালেঞ্জটা মোকাবেলা না করতে পারেন এবং বিভিন্ন ধরনের নতুন সিকিউরিটি বাগস গুলা হচ্ছে, হোল গুলা থাকতেছে, সেগুলো সম্পর্কে আপনাকে কিন্তু ব্লগ থেকে, টিউটোরিয়াল থেকে আপনাকে জানতে হবে, স্কিল হতে হবে। সো এইটা গেল একটা পার্ট। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই স্কিল গুলা বা অনলাইন যে রিমোট অ্যাপ্লিকেশন গুলা, সেগুলোতে যখনই আপনি পারদর্শী হবেন, তখন কিন্তু আপনার লাইফটা ইজিয়ার হচ্ছে, এজ ওয়েল এজ আপনার কিন্তু কেরিয়ার পার্টটাও ইজিয়ার হয়ে যাবে। কারণ নেক্সট কিন্তু আপনাদের কেরিয়ারের এই জিনিসগুলো ডিমান্ড রেইজ হবে, ঠিক আছে। রাইট। তো আইটি পার্সনদেরকে আমরা প্রফেশনাল যারা আছেন তারা কিন্তু তাদেরকে এটাই বলবো যে আপনারা লেজি টাইম পার করবেন না, সবসময় এঙ্গেজ থাকেন নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের স্কিল ডেভেলপ করার জন্য। সো আপনি আপনার ডিমান্ড অটোমেটিক্যালি বাড়বে। ওকে, রাইট রাইট। সো অ্যাকচুয়ালি রাইট, আপনি অনেক কিছু কভার করেছেন। যেটা হচ্ছে আমি যেটা মনে হয়, পাশাপাশি এখন কিন্তু যে অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, যেমন ফোর্টিনেট, তারপরে এপনিক, রাইট? ওরা কিন্তু ফ্রি Right. এখন কোর্স করাচ্ছে। তো আমাদের আসলে যদি হাতে স্কোপ থাকে, অনেকে যেটা ফিল করে যে আমি আমার তো ওইটাতে ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট আসলে তৈরি করতে হবে, রাইট? ইন্টারেস্ট তৈরি করে ওটা শিখতে হবে। ইন্টারেস্ট আসলে আসবে না, কারণটা হচ্ছে যে কাজটা কষ্ট বেশি হবে সেটা আসলে ইন্টারেস্ট আসলে পাওয়া যায় না। তো আমাদের যেটা করতে হবে, ওই যে জিনিসটা ইন্টারেস্ট না এটাই করতে হবে, যে এতক্ষণ ধরে আমি টিউটোরিয়াল দেখবো, দেখতে হবে না, না দেখা ছাড়া কোনো ওয়ে নেই। সো আমাদের স্কিল ডেভেলপ করতেই হবে, এবং এখন সিকিউরিটি একটা বড় একটা ইস্যু। তো আমরা সিকিউরিটির অনেকগুলো আমি ওয়েবসাইট দেখেছি, আমি প্রায় সময় শেয়ার করি বা অনেকে শেয়ার করছে বিভিন্ন গ্রুপে। তো আপনারা ওই যে অপরচুনিটি পাচ্ছেন সেটা অবশ্যই গ্র্যাব করে ফেলতে হবে, কারণ আমাদের আসলে কখন যে কোনটা কাজে লাগবে আমরা সেটা বলতে পারি না। আর আইটি জগৎটা এরকম, আমি আমার যে এক্সপিরিয়েন্স থেকে কিছুটা বলি, লাইক দ্যাট আপনি সিস্টেমের কাজ করছেন, আপনি যদি নেটওয়ার্কিং এর কিছু না জানেন, তাহলে দেখা যাবে যে আপনি আসলে বেশি টিকতে পারবেন না ওই জায়গায়। সো আপনাকে নেটওয়ার্কিং ও জানতে হবে, ক্লাউড কম্পিউটিং ও জানতে হবে, সিকিউরিটিও জানতে হবে, আপনাকে আসলে সব বিষয়ে একটা আইডিয়া থাকতেই হবে। হ্যাঁ, অবশ্যই একটাতে আমাদের একটাতে আসলে আমাদের বেটার জানতে হবে, বাট এমন না যে একটা জিনিস না জানলে আর চলবে, আমাকে আসলে সব বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে। সো দ্যাট বেসিক যে কোর্স এগুলা কিন্তু মোটামুটি এখন সব জায়গায় ফ্রি দেওয়া রয়েছে। তো সেগুলো আমরা এগুলো যে কোভিড-19 প্রোমো কোড ইউজ করলে দেখা যাচ্ছে আমি ফ্রি পাচ্ছি কোর্সটা। তো ফ্রি যদি পাই সেটা আমি করবো না কি জন্য, রাইট? ওকে, সো আরেকটা কোয়েশ্চেন অনেক আসে, সেটা হচ্ছে আইটি ক্যারিয়ার আসলে কিভাবে শুরু করব, এটা নিয়ে তাদের অনেকের কনফিউজড, যে আসলে অনেকে আমরা আইএসপি তে জব না হলে চাকরি করব না, বা হচ্ছে আমি যদি আজকে ব্যাংকে চাকরি না হয় তাহলে আমি জয়েন করব না। তো আপনি এই জিনিসটা কিভাবে দেখেন? আসলে এটা উচিত, নাকি আসলে যদি কোনো অপরচুনিটি পায় সেটাতে জয়েন করা উচিত? না, আসলে আইটি ফ্রেশ গ্রাজুয়েট যারা আছে তাদেরকে অবশ্যই তাদের কেরিয়ার কাউন্সিলিং করা উচিত। আমাদের দেশে যেটা হয় যে আসলে আমরা কেরিয়ার কাউন্সিলিং করি। সো আমি কোথায় যাব, কোন জায়গায় জব করবো, কিভাবে শুরু করবো,
বা আমার একটা মিনিমাম লেভেল অফ স্ট্রেংথ থাকা উচিত, যে আমার একটা মিনিমাম একটা কিছু জানা উচিত যে একটা কোম্পানি আমাকে জয়েন করাবে, সেই জন্য আমার মিনিমাম একটা কিছু জানা উচিত যে আমি সিএসসি গ্রাজুয়েট, বাট এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম অনলি, যে আপনি অনলি গ্রাজুয়েট বাট আপনি প্রোগ্রামিং সাইডে কোনো একটা কিছু জানেন, অথবা আপনি নেটওয়ার্কিং সেক্টরের সিসিএনএ কমপ্লিট করেছেন, এটা একটা আপনার নেটওয়ার্কিং সাইডের একটা স্ট্রেংথ, অথবা মাইক্রোটিকের কোনো একটা কোর্স করেছেন, অথবা আপনি রাউটিং সুইচিং বিষয়ে আপনি একটা কোর্স করেছেন, বা আপনি এটা সম্পর্কে আপনার স্ট্রেংথ আছে, তাহলে কিন্তু আপনি মানে আপনার একটা প্রফেশনালিজম গ্রো করার যে ফার্স্ট স্টেপ, সেটাই কিন্তু আপনার হয়ে যাবে। যে আপনি আমরা যেটা হয় যে আমরা ফ্রেশ গ্রাজুয়েটরা হওয়ার পরেই আমাদের অনেক ডিমান্ড থাকে যে আমরা হয়তো বা ভালো বেতন ছাড়া বা ভালো কোথাও জয়েন করা ছাড়া আমরা জব করবো না, যে 40-50,000 এর নিচে আমি জব করবো না, অনেক ধরনের অনেক ডিমান্ড থাকে। সো এটার চেয়ে আপনি কিন্তু কোনো এক জায়গায় জয়েন করে আপনাকে আগে নিজের স্কিলটা ডেভেলপ করতে পারেন, আগে আপনাকে প্রুভ করতে পারেন যে হ্যাঁ আপনি মার্কেটে কতটুকু উপযুক্ত, যে আপনি মার্কেটকে বা আপনি একটা কোম্পানিকে কতটুকু দিতে পারবেন, সেটা আগে যাচাই করা উচিত। যে কোনো জায়গায় জয়েন করার পরে আপনি যদি দেখেন যে হ্যাঁ আপনি অনেক কিছু দিতে পারছেন, অবভিয়াসলি কোম্পানি আপনাকে বেটার অফার করবে, যে কেউ আপনাকে বেটার অফার করবে। সো এই দিকগুলো কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। রাইট। সো আরেকজন একটা সুন্দর কোয়েশ্চেন করলো, সেটা হচ্ছে আমার বিএসসি কমপ্লিট, তো বিএসসি আমি কি এমএসসি তে ভর্তি হব, নাকি স্কিল ডেভেলপমেন্টের যে কোর্সগুলো রয়েছে সেগুলো আমি শিখে নিজেকে স্কিল ডেভেলপ করব? তো এমএসসি টা তার জন্য এপ্রোপ্রিয়েট, নাকি স্কিল ডেভেলপমেন্ট করাটা তার জন্য এপ্রোপ্রিয়েট? দেখুন, এমএসসি কিন্তু হায়ার এডুকেশনের জন্য খুবই জরুরি। এমএসসি করেন বা এরপরে এমফিল করেন, আদার্স পিএইচডি করেন, এটা হায়ার এডুকেশনের একটা পাথ। আপনার আপনি ওই লেটারে যেতে হলে আপনাকে হায়ার এডুকেশনের জন্য আপনাকে এটা করতেই হবে ওয়ান বাই ওয়ান। কিন্তু পাশাপাশি আপনার জব মার্কেটের জন্য আপনি যদি জব করতে চান, যে আপনার আইটি প্রফেশনাল হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কোনো একটা সেক্টরে আগে আপনার স্কিল ডেভেলপ করতে হবে। আপনাকে আগে মাইন্ডসেট করতে হবে যে আমি নেটওয়ার্কিং সেক্টরে আমি কাজ করব, অথবা প্রোগ্রামিং সাইডে কাজ করব, আপনার যেটা ভালো লাগে। অথবা আপনি কিন্তু নেটওয়ার্কিং সেক্টরেই আরো বিভিন্ন ডাইমেনশন আছে, আপনি নেটওয়ার্কিং সেক্টর চুজ করলেন, চুজ করার পরেই কিন্তু আপনি নেটওয়ার্কিং এর রাউটিং আছে, সুইচিং আছে, তারপরে আপনার হচ্ছে সিকিউরিটি সাইড আছে। আপনি কি সিকিউরিটি এক্সপার্ট হিসেবে নিজেকে দেখতে চান, অথবা রাউটিং এক্সপার্ট দেখতে চান, সুইচিং এক্সপার্ট দেখতে চান, অথবা আপনি প্রফেশনাল অ্যাজ এ আদার্স আইটি সাপোর্ট, আইটি হেড হিসেবে দেখতে চান, কিভাবে আপনি দেখতে চান সেটার উপর বেস করে আপনি কিন্তু আপনার কোর্সগুলো করতে হবে। আপনি রাউটিং সুইচিং এর জন্য অবশ্যই সিসিএনএ করতে পারেন, বা মাইক্রোটিকের রাউটিং সুইচিং রিলেটেড কোর্সগুলো আছে সেগুলো করতে পারেন। আপনাকে প্রফেশনালিজম গ্রো করতেই হবে। সিকিউরিটির জন্য সিকিউরিটি সেক্টরে আপনাকে সিকিউরিটি রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো করতে হবে। সো এখন এটা কিন্তু বিকল্প নেই যে আপনি কোর্স অথবা আপনার প্রফেশনালিজম গ্রো করার আগে আপনি মার্কেটে মানে চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন, যে আপনি মার্কেটে জব করতে যাচ্ছেন, অবশ্যই আপনাকে স্কিল হইতে হবে, এর কোনো বিকল্প নেই। ইয়েস, এবং আমি আমার একটা কাজিনের সাথে কথা বলতেছিলাম, তো উনি মাস্টার্স কমপ্লিট করার পর আমাকে বলতেছিল যে আসলে উনি যদি আগে রিয়েলাইজ করতে পারতো যে আমি আসলে টিচার হব না, বা আমি লেকচারার হব না, বা প্রফেসর হব না, তাহলে আমি হচ্ছে ওই মাস্টার্স না করে আমি আসলে যেটা করতাম, স্কিল ডেভেলপমেন্টের কোর্সগুলো করতাম আমার স্কিলটা ডেভেলপ করার জন্য। তা আসলে আমাকে ডিসাইড করতে হবে আমি কোন সেক্টরে নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করব। আমি যদি কর্পোরেট সেক্টরে আমি ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, এখানে মাস্টার্সটা খুব আহামরি দরকার নেই। আর যদি আপনার মনে হয় না আমি ইউনিভার্সিটিতে টিচার হব বা হচ্ছে আমি পিএইচডি করব, তো অফকোর্স আপনাকে আসলে মাস্টার্স করতে হবে, আপনাকে একাডেমিক সাইডে রিসার্চ করতে হবে। ওকে, সো অ্যানাদার একটা কোশ্চেন আসতেছে, সেটা হচ্ছে ভিপিএনে কানেক্ট, সে ভিপিএনে কানেক্ট, কিন্তু যেটা হচ্ছে ভিপিএন বারবার ডিসকানেক্ট হয়ে যায়, এটা কি কারণ, বা এটা সে কিভাবে বুঝবে যে আসলে প্রবলেমটা কোথায়? ভিপিএন ডিসকানেক্ট হয়ে যাওয়ার
বেশ কিছু কারণ থাকে। সেটা হচ্ছে যে আপনি সোর্স টু ডেস্টিনেশন এই পর্যন্ত যে যতটুকু মিনিমাম ব্যান্ডউইথ প্রয়োজন ততটুকু যদি না থাকে তাহলে ভিপিএনটা ডিসকানেক্টেড হবে, অথবা ইন্টারমিডিয়েট কোনো এক জায়গায় যদি ইন্টারাপ্টেড হয় তাহলে কিন্তু ভিপিএনটা ডিসকানেক্টেড হবে। যেমন ধরেন আপনার পিপিটিপির জন্য আপনার হোম ইউজারের ল্যাপটপ থেকে আপনার যে পিপিটিপি সার্ভার আছে, যে ভিপিএন সার্ভার আছে, সেই পর্যন্ত রিচ করার জন্য যে মিনিমাম ব্যান্ডউইথ থাকা দরকার, আপনার কোনো কারণে সেই ব্যান্ডউইথ নেই। কারণ আমি একটু আগে শেয়ার করেছিলাম যে আপনার বাসার ওয়াইফাইটা বা ইন্টারনেটটা আপনার শেয়ার অথবা অনেকেই মিলে ইউজ করছেন, তো সেই ব্যান্ডউইথটা কিন্তু কনজিউম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনি তখন কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এটা একটা রিজন। দ্বিতীয় কারণ হতে থাকতে পারে যে মাঝখানে আপনার রাউটার সেই প্রোটোকলটা হয়তো বা সাপোর্ট করছে না, বা এইখানে কোনো ধরনের ঝামেলা হচ্ছে, যেমন আইএসপি ইন্ডে হইতে পারে। আইএসপি ইন্ডে হয়তো বা কোনো একটা নতুন ফিল্টার অ্যাপ্লাই হয়েছে যে ভিপিএনটা কানেক্ট হচ্ছে না, অথবা কোনো এক জায়গায় ইন্টারাপ্টেড হলো, যে কোনো একটা ডিভাইস ইন্টারমিডিয়েট রাউটার বা সুইচ ফল করছিল, যে রাউট পাথ মানে রাউটার ফল করার কারণে আবার লাইভ হতে হতে যে সময়টা আসছে সেই সময়টার কারণে আপনি ইন্টারপ্রেট হচ্ছে, ঠিক আছে? সো আমার যেটা কথা হচ্ছে সেটা সোর্স টু ডেস্টিনেশন পর্যন্ত স্মুথ থাকতে হবে, প্রোটোকল ও মিনিমাম ব্যান্ডউইথ এতটুকু হলে আপনি কিন্তু স্মুথ থাকতে পারবেন। এছাড়া কিন্তু আপনার ডিসকানেক্টেড হওয়ার রিজন মানে ডিসকানেক্টেড হতেই পারে যে কোনো সময়। রাইট। ব্যাপারটা হচ্ছে আপনি তো বাসা থেকে আমরা অফিসে কাজ করছি, রাইট, বা একটা রিমোট ডেস্টিনেশনে। সো দ্যাট এখানে আসলে অনেকগুলো ব্যাপারই কিন্তু কানেক্টেড। এমনও হতে পারে যে সামহাও আমার একটা অফিসের পিসিটা সামহাও রিবুট হইলো, বা ওই জায়গায় একটা পাওয়ার ইস্যু হইলো, রাইট? সো বা আইএসপি তে কোনো একটা পাওয়ার ইস্যু হলো, রিবুট দিল, ওই সময় কিন্তু আপনার ডিসকানেক্ট হতে পারে, আবার কিছুক্ষণ পরে কানেক্ট হতে পারে। তো আমাদের আসলে আবার একটু মানে ধৈর্য রাখতে হবে যে আসলে ভিপিএন ডিসকানেক্ট হয়ে গেলে মানে যেটা হচ্ছে আইএসপি ফোন করা বা হচ্ছে, তো এটা একটু সময় পিং করে রাখা, যে পিং করা বা ট্রেস আউট করে দেখা যে আসলে আমি রিস্ক করতে পারছি কিনা। সো আই থিঙ্ক ওটাও অনেক হেল্পফুল হয় যে আমরা ট্রেস আউট করে দেখতে পারি আমি কি আসলে পিং করে রিস্ক করতে পারছি কিনা। ওকে, সো অ্যানাদার একটি কোয়েরিজ যে আমি রাউটার চেঞ্জ করেছি কিন্তু এয়ারপোর্ট থেকে ভিপিএন কানেক্ট হচ্ছে না। আচ্ছা, এটা আমার একদম আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, সেটা হচ্ছে রাউটারে যেটা হয় আপনি প্রোটোকল গুলো ডিসেবল করা থাকে। প্রোটোকল গুলো অনেক সময় হয় যে আপনি L2TP এটা রাউটারের ভিতরে আপনি যে প্রবেশ করেন, আপনার যে রাউটার ডিফল্ট আইপি রয়েছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর নতুন যদি রাউটার হয় এখানে দেখতে পারবেন আপনি L2TP এই সার্ভিসটা ডিসেবল। তা আপনি যেটা করতে হবে প্রথমে আগে আপনার রাউটার থেকে এনেবল করতে হবে, এনেবল করার পরে ট্রাই করেন, হোপফুলি এর প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, সো আচ্ছা, দেব ভাই, আমরা নতুনদের জন্য আমরা মোটামুটি হাফ এন আওয়ার উপরে আমাদের প্ল্যান ছিল হাফ এন আওয়ার, আপনার কাছ থেকে আরো 10 মিনিট বেশি নিয়ে নিলাম। তো আপনার নতুনদের জন্য যদি কিছু বলার থাকে যে যারা আইটিতে ক্যারিয়ার করছে, তো এরপর হয়তো আমরা মোটামুটি ক্লোজিং এর দিকে চলে যাব। নতুনদের জন্য চ্যালেঞ্জটা অবশ্যই বেশি, যেহেতু নতুনরা এই বিষয়ে এই কেরিয়ারে আসতে চাচ্ছে। নতুনরা কিন্তু আপনার নিজেদেরকে প্রিপেয়ার করেই কিন্তু জব ফিল্ডে আসতে হবে। যেটা হচ্ছে যে আগে আমরা একটা সময় হতো যে আইটি পার্সনসদের অভাব ছিল, যে কারণে যে কেউ যে কোনো ধরনের জবে আসতে পারতো এবং এটা ট্রাই করতে পারতো, হ্যাঁ দেখি পারে কিনা। কিন্তু এখন কিন্তু মানে স্পেসিফিক স্কিল পার্সনই চায়, বিশেষ করে এইচআর বলি যে হ্যাঁ তার এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। সো আপনাদেরকে একটু স্কিল ডেভেলপ করতে হবে। সো আপনার আপনি জব চাচ্ছেন, জব পাচ্ছেন না, পেইন হয়েছেন যে না আমি পাচ্ছি না কেন, আসলে ওইরকম হওয়ার কিছুই নেই। আপনি আপনার স্কিল ডেভেলপ করেন, আপনি নিজেকে নিজের কমিউনিকেশন যেটা থাকে যে আসলে আমরা অনেক সময় হয় যে আমরা বিভিন্ন শুধুমাত্র বিজবসের উপরে ডিপেন্ডেন্ট থাকি না,
আরো আদার সাইডে আপনার কিন্তু স্কিল কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে, যেমন আপনার ভার্সিটির বড় ভাইরা আছেন অথবা আপনাদের আদার্স যারা মানে পরিচিত অবশ্যই থাকে, যে মামা চাচা আদার্স বড় ভাইরা জব করছেন বিভিন্ন ফিল্ডে, তো তাদেরকে কিন্তু আপনি আপনার সিভি বা আপনার রিজিউমটা দিয়ে রাখতে পারেন যে হ্যাঁ আমাকে কোনো অপরচুনিটি করে যাতে আমাকে নক করা হয়। তো আপনি কিন্তু বিভিন্ন সাইট থেকে ট্রাই করতে হবে, অথবা আপনার বিভিন্ন যে কোনো ভলান্টিয়ারি কাজে কিন্তু আপনার আগে একটা এক্সপিরিয়েন্স লাগবে যে হ্যাঁ আমি কোনো একটা ছোট কাজে এঙ্গেজ ছিলাম বা আমি এরকম একটা প্রফেশনাল আমার এক্সপিরিয়েন্স ছিল। তো আপনি যে কোনো জায়গা থেকে একটা এক্সপিরিয়েন্স কালেক্ট করেন। তো এক্সপিরিয়েন্সটা খুবই জরুরি, যে আপনি অফিস এনভায়রনমেন্টটা কিভাবে ডিল করবেন সেটা আসলে এক্সপিরিয়েন্স ছাড়া কেউ বুঝতে পারে না। যে একটা ফ্রেশ গ্রাজুয়েট কালকে সে স্টুডেন্ট ছিল, যখন ইচ্ছা সে ঘুমাতো, যখন ইচ্ছা ক্লাসে অ্যাটেন্ড করতো, যখন ইচ্ছা সে যেভাবে চলতো, কিন্তু জব সাইটে আসার পরে কিন্তু সে তার মানে ফুল সাইকেলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আপনার যে কোনো মূল্যে আপনার অফিসে পৌঁছাইতে হবে। ঠিক আছে, সো আপনার যে এই যে একটা Right, লাইফে right. ট্রান্সফার সেটার চ্যালেঞ্জটা নেওয়ার মতো আপনার মেন্টালিটি থাকতে হবে, যে না আমি ওইরকম ছিলাম ওইরকম হতে পারবো না। ঠিক আছে, সো স্কিল ডেভেলপের পাশাপাশি আপনার মাইন্ড সেট আপ করতে হবে, আপনার কমিউনিকেশন যেটা হচ্ছে যে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার জিনিসটাকে আপনার সিভিটাকে দিতে হবে, কোথাও না কোথাও থেকে আপনার নক আসবেই। সো আপনি যখন সব জায়গায় দিয়ে রাখবেন যে আপনার কোথাও না কোথাও এক জায়গা থেকে আপনার নক আসবে, তখন যাতে আপনি নক করার সাথে সাথে আপনাকে নিজেকে প্রুফ করতে পারেন, সেটার জন্য আপনার কিন্তু জরুরি যে আপনি কেউ না কেউ আপনাকে রেফার করবেই, যে হ্যাঁ আপনি এই জায়গায় যান, আপনি ওইখানে একটা পোস্ট খালি আছে, অথবা আপনাকে বিডি জবস এর এইচআর এর মাধ্যমে আপনাকে কোনো একটা কোম্পানি আপনাকে ডাকবে। আপনি যদি স্কিলটা প্রুফ না করতে পারেন যে আপনাকে দিয়ে তার কাজটা হবে কিনা, সো দেখেন জব ডেসক্রিপশন থাকে কিন্তু, যেটাকে আমরা জেডি বলি। তো জেডি গুলো আপনারা ম্যাচ করান, যে আপনি নেটওয়ার্কিং কাজ করতে চান, যে নেটওয়ার্কিং এর জেডি কি দেওয়া আছে, যে আপনাকে এই করতে হবে, আপনার অফিস নেটওয়ার্ক মেনটেন করতে হবে, আপনাকে অফিস সাপোর্ট দিতে হবে, আদার্স। সো আইএসপি সেক্টরে আইএসপি রিলেটেড কোশ্চেন গুলো জেডি থাকে। তো এই জেডি গুলো ম্যাচ করান, যে আমি এই জেডি গুলো আমার দ্বারা সম্ভব কিনা, যে আমি এই জব ডেসক্রিপশনে বা এই রুলে আমি কাজ করতে পারবো কিনা। সো এটা খুবই জরুরি, Right. এইগুলো ফলো করলে অবশ্যই আপনাকে আপনি অবশ্যই জব পাবেন। রাইট। সো যেটা হচ্ছে আমিও কিছু অ্যাড করি লাইক দ্যাট, আপনি যে বিষয়টা বললেন যে আমাদের ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল এটা ইমপ্রুভ করতে হবে। আমরা যেটা হয় যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আর বিডি জবসে হয়তো আমি শুধু জবে অ্যাপ্লাই করে যাচ্ছি। নট অনলি লাইক আমাদের সেটাই করলে হবে না, আমাদের যেটা করতে হবে এরকম জব ফেয়ার হয় অনেক, সেই জব ফেয়ারে আমরা অ্যাটেন্ড করতে পারি, আমরা হচ্ছে আমাদের নেটওয়ার্কটাকে গ্রো করতে পারি, আমরা আসলে কিছু অ্যাক্টিভিটিস করতে পারি। তো এইভাবেই কিন্তু আসলে নেটওয়ার্কের মাধ্যমে অনেক অপরচুনিটি খুলে আসে, রাইট? সো আই থিঙ্ক অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন রয়েছে, আমাদের মাত্র আপনার 30 মিনিট সময় আমি বলেছিলাম। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন, আমরা সেই কোয়েশ্চেন আনসার গুলো আমরা দিয়ে দিব আপনাদেরকে পরবর্তীতে আমাদের সেশন শেষ হওয়ার পর। আর তুই ভাই, থ্যাংক ইউ ফর আমাদের সাথে থাকার জন্য, এন্ড থ্যাংক ইউ ফর ইউর টাইম। Thank you, Titash. Thank you for having me. It's a good time. It was a very good time. Thanks all. Thanks everybody. যেটা শেষে বলবো যে আপনাদের হয়তো অনেক কোশ্চেন ছিল, সেগুলো কমেন্টসে দেন, আমরা অবশ্যই চেষ্টা করবো যে এই আনসারগুলো করতে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আপনারা নিজেদেরকে ডেভেলপ করার জন্য, নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য সবসময় আপনারা স্টাডিতে থাকেন। এটা হচ্ছে আমার লাস্ট মেসেজ, যে নিজেকে আপডেট করার জন্য, নিজে আইটি যে প্রফেশনাল যে চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য, যে আপনি নিজেকে সবসময় আপডেট রাখেন, এবং সবসময় নিজেকে ডে বাই ডে যেই নতুন টেকনোলজি আসতেছে সেটা নিয়ে আপনারা বিভিন্ন ব্লগ ফোরাম বিভিন্ন জায়গায় সব জায়গায় যুক্ত থাকেন এবং নিজেকে আপডেট রাখেন। থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you guys, and everyone stay home, right? Take care. Bye bye.